হ্যালো, সবার কি অবস্থা? হৃদয় ভাইয়ের সাথে আবারও তোমাদের 27 ব্যাচের প্রথম ক্লাসে, অনুজীবের প্রথম ক্লাসে হৃদয় ভাইয়া চলে আসছি। সো পর্ব 1, আজকে আমাদের ক্লাস হচ্ছে পর্ব 1 এবং খুব সুন্দরভাবে ভাইয়া স্লাইড সাজায় রাখছি, সুন্দরভাবে বুঝাবো, শিখাবো। ভাইয়ার ক্লাস স্লাইড পড়লে ভাই নো চিন্তা, ডো ফুর্তি, বুঝছো? খালি ভাইয়ার ক্লাস স্লাইডটা ফলো করবা। কি ফলো করবা? ভাইয়ার ক্লাস স্লাইডটা ফলো করবা, আর কিছুই লাগবে না। এমন ভাবে পড়াবো একদম A to Z। ভাই তোমরা জানো না, তোমরা ভাইয়াদের এই ক্লাসগুলা করে তোমরা যেভাবে আগায় আসছো, ইটস হিউজ, ইটস হিউজ, বুঝতে পারছো? ইটস হিউজ। সো এই জিনিসটা মিস করা যাবে না। তোমাদের ফ্রেন্ডদেরকে জানাও, ঠিক আছে? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা, তাই না? অনেকদিন পরে তোমাদের সাথে দেখা। যাই হোক, চলে আসি। আচ্ছা, ওয়েবে কিভাবে ক্লাস করবো? ওয়েবে তোমরা এখান থেকে ক্লাসগুলা যখন ওয়েবসাইটে চলে যায়, রাতারাতি বা পরের দিনই ওয়েবসাইটে চলে যায়, সেখানে গিয়ে ক্লাস ওয়াইজ এটা করে ফেলবা, ঠিক আছে? ওয়েবসাইটে গিয়ে তোমার কোর্সের ওইখানে লগ ইন মানে ঢুকে, এই বায়োলজি সাইকেল 1-এ ঢুকে ওইখানে দেখবা তোমার ক্লাসগুলো থাকবে, সেখানে গিয়ে ক্লাসগুলো করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা সবাই 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 আচ্ছা, আমি আসছি, আমরা একদম 7টা বাজে চলে আসছি। বেশিক্ষণ লাগবে না, আমাদের 1 ঘন্টা 10 মিনিট পড়াবো। কয় ঘন্টা ভাইয়া? 1 ঘন্টা 10 মিনিট। হৃদয় ভাই আগেই বলে দিচ্ছে 1 ঘন্টা 10 মিনিট পড়াবে। 1 ঘন্টা 10 মিনিট কি 12 মিনিট পড়াবো, এবং যা পড়াবো কারাক কারাক পড়াবো। একদম একাডেমিকের জন্য যা লাগবে, যেভাবে আসবে, কোথা থেকে আসবে, সব তুমি ভাইয়ার এই 6টা পড়বে, হয়ে যাবে। দেখবা এখান থেকে পারতেছ, ভরসা রাখতে হবে। এবং ভাইয়ার এখানে অতিরিক্ত তথ্যেরও অনেকগুলা অংশ আছে। কিভাবে অতিরিক্ত তথ্যের জিনিসগুলো তুমি পড়তে পারবা, সেটাও ভাইয়ার এখানে আছে। ওকে, এখানে সব পাবা। দেখি সবাই আসছে আমাদের সাথে। ক্লাস কি কয়জনই করো? তোমরা আসলে পড়াশোনা এখনো শুরুই করো নাই। তোমরা পড়াশোনা শুরু করো নাই, তোমাদের এদিকে আমাদের কয়টা ক্লাস শেষ? এদিকে দেখছো ভাইয়েরা 4 নাম্বার চ্যাপ্টার ধরে ফেলছি। তোমরা এখনো কলেজে ক্লাসই শুরু করো নাই। হ্যাঁ, এখন থেকে বায়োলজি 7টায়, ম্যাথ তোমাদের 8:30টায়, প্রবাবলি বায়োলজি 7টায় হবে। ওকে, বায়োলজি ক্লাস 7টা থেকে। আসি, ওকে, যতজনই আসছে ভাইয়া শুরু করে দিই। 14 জনের মতো, মানে এর বেশি আসবে না। তো চলো, তো দেখো আমাদের অণুজীব, এই অধ্যায়ে অণুজীব মানে কি? অণু মানে ক্ষুদ্র ছোট্ট ছোট্ট এই প্রাণীগুলার যে এদের বিস্তারিত জানা, এটাই হচ্ছে অণুজীব। তাহলে অণুজীব কি? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো, এদের ব্যাপারে জানা, এটাই হচ্ছে অণুজীব। তো অণুজীবের লেকচারে আমাদের কি কি থাকে? আমাদের ভাইরাস থাকে অণুজীবের মধ্যে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া মানে পরজীবী। এরা হচ্ছে অনেক ক্ষুদ্র, এদেরকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, এজন্য এদেরকে কি বলে? ক্ষুদ্র বলা হয়। ওকে, ওয়েবসাইট থেকে লাইভ ক্লাস এখানে করা যায় না, মানে ওয়েবসাইট থেকে লাইভ ক্লাস সব ফেসবুকে, ওয়েবসাইটে না, ঠিক আছে? ওকে, দেখো ভাইরাস, তোমরা মাইন্ড করো না ভাই, তোমাদের সামনে ভাইয়া চা খাইতেছি, কারণ ভাইয়া সারাদিন ক্লাস নিতেছি, আবার 8:30টার পরেও ক্লাস আছে আমাদের ভার্সিটি কোর্সে।
ওকে, তো দেখো ভাইরাস এই শব্দটা, এটা ভাইরাস কি জানো? ভাইরাস একটা অতি আণুবীক্ষণিক জীব। ভাইরাস কি? একটা অতি, এই যে এরকম একটা ভাইরাস, এটা হচ্ছে অতি আণুবীক্ষণিক জীব। ওকে, মানে কি? মানে এটাকে অনেক জুম করে, মাইক্রোস্কোপ আছে না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে জুম করে একদম দেখা লাগে, তো এটাকে এই জন্য বলা হয় অতি আণুবীক্ষণিক জীব। এখন তুমি এখানে দেখো, এই যে ভাইরাস অতি আণুবীক্ষণিক জীব, এই ভাইরাসের মধ্যে একটা কথা বলে অতি আণুবীক্ষণিক, মানে একদম ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্রতর, মানে একদম ভিতরে জুম করে আমাদের দেখা লাগে। আচ্ছা, এবার যেটা বলা হচ্ছে যে এই ভাইরাসের মধ্যে খেয়াল করো, এটার অর্থ কি? ভাইরাস অর্থ কি? ভাইরাস অর্থ হচ্ছে বিষ। ভাইরাস অর্থ কি? ভাইরাস অর্থ হচ্ছে বিষ। তার মানে ভাইরাস অর্থ বিষ, মানে এই যে বিষাক্ত উপাদান। হ্যাঁ, ভাইরাস খুবই খারাপ, ভাইরাস যেখানে ঢুকছে খবর করে ফেলছে। তো এটা হচ্ছে ভাইরাস অর্থ, এই জন্য আমরা বলতেছি কি ভাইরাস অর্থ বিষ। আচ্ছা, তো ভাইরাস বুঝা গেল, ভাইরাস অর্থ বিষ। এখন এই যে ভাইরাস নিয়ে কত বিজ্ঞানীর কত কথা, কত কিছু তারা বলে গেছেন। হ্যাঁ, কত কিছু তারা বলে গেছেন। এত বিজ্ঞানী কেন? তাহলে ভাই আমার বইটা খুললে 101টা বিজ্ঞানীর নাম পাওয়া যায়। 101টা বিজ্ঞানীর নাম পাওয়া যায়। তো এত কিছু পড়বো কি? দেখো আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে কয়েকটা লিমিটেড জিনিস। খেয়াল করো, আমরা পড়বো কি, যে দেখো প্রথমেই ভাইরাসের আবিষ্কারককে। আমি পড়বো কি? ভাইরাসের আবিষ্কারককে। আচ্ছা দেখো, ভাইরাস কে আবিষ্কার করে? ঠিক আছে, ভাইরাসের আবিষ্কারক। আবিষ্কারক কাকে বলে? তাহলে এটার অ্যান্সার কি? ভাইরাসের আবিষ্কারক যখন আমাকে বলবে, এটা হচ্ছে আইভানোভস্কি। আইভানোভস্কি। ওকে, তিনি হচ্ছেন ভাইরাসের আবিষ্কারক। এগুলো কিছু বিজ্ঞানীর নাম একটু মুখস্থ রাখাই লাগে। ভাইরাসের আবিষ্কারককে আইভানোভস্কি। আচ্ছা, এবার যদি তোমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি কে বর্ণনা করেন? যে একটা ভাইরাস ওর রাসায়নিক ভাবে, ওর কেমিক্যালি, ওর ভিতরে কি কি উপাদান আছে সেগুলো কে ব্যাখ্যা করেন? তাহলে তোমাকে যদি বলে যে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি, ভাইরাসের রাসায়নিক প্রকৃতি কে বর্ণনা করেন? রাসায়নিক প্রকৃতি বর্ণনা এটা কে করছে? রাসায়নিক প্রকৃতি বর্ণনা এটা কে করছে? রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছেন বাউডেন এবং পিরি। কে কে? বাউডেন এন্ড পিরি। বাউডেন এন্ড পিরি। ঠিক আছে, বাউডেন এবং পিরি। আচ্ছা, 3 নাম্বার, তাহলে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন বাউডেন এবং পিরি। এই দুজন মিলে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি তারা বর্ণনা করে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, কি বলছে যে এই যে ভাইরাসের যে বিদ্যা, ভাইরাস নিয়ে যে গবেষণা করা হয়, এটাকে বলে কি? ভাইরোলজি। তো দেখো, যখন আমাকে বলে ভাইরোলজি, এই যে ভাইরোলজি, হ্যাঁ ভাইরোলজি, খেয়াল করো এই লজি শব্দের অর্থ কি জানো? লজি শব্দের অর্থ বিদ্যা, মানে পড়াশোনা, জ্ঞান আহরণ, মানে যে পড়াশোনাটা যেটা। ভাইরো মানে কি? ভাইরাস। আচ্ছা, তাহলে ভাইরাস নিয়ে যে বিদ্যা সেটাকে বলে ভাইরোলজি। তাহলে এই যে দেখো, ভাইরোলজি এর জনক, ভাইরোলজি এর জনক কে? ভাইরোলজি এর জনক হচ্ছে স্ট্যানলি সাহেব। এটা কে? স্ট্যানলি। ওকে, ভাইরোলজির জনক কে? স্ট্যানলি। ভাইরোলজির জনক কে? স্ট্যানলি সাহেব হচ্ছে ভাইরোলজির জনক। তাকে ভাইরোলজির জনক বলা হয়। ওকে, তাকে কি বলা হয়? ভাইরোলজির জনক বলা হয়। গেল স্ট্যানলি। ভাইরোলজির জনক কে? বিজ্ঞানী স্ট্যানলি। স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক। এবার ভাইয়া আপনি বললেন মেইন জিনিস, মেইন 3টা বিজ্ঞানী যদি তোমাকে জানতে হয়, খেয়াল করো ভাইয়া, তোমাকে যদি বলে মেইন 3টা বিজ্ঞানী, তাহলে তুমি এই 3টা বিজ্ঞানীর নাম জানো। মেইন, একদম মেইন। হ্যাঁ, একদম মেইন। এখন ভাইয়া আরো তো কিছু বিজ্ঞানী আছে, একটু এদের নাম বলেন, এদের এত কিছু। তো ওটা যদি তোমার পড়তে মন চায়, তুমি এখান থেকে পড়বা। ভাইয়া মেইন 3টা বলেছি, যেই 3টা তোমার জানতেই হবে, কোনো বিকল্প নাই। এখানে দেখো, যেমন এডওয়ার্ড জেনার, তিনি প্রথম এই যে বসন্ত রোগের যে ভাইরাসটা আবিষ্কার করতেন।
বসন্ত রোগ হইতো আগে মানুষের। এই ভাইরাসটা কে প্রথম আবিষ্কার করছে? এডওয়ার্ড জেনার। এই তথ্যটা মাথায় রাখবে, এডওয়ার্ড জেনার। ওকে, এটা মাথায় রাখলা, এর বেশি কিছু না। অ্যাডলফ মেয়ার, অ্যাডলফ মেয়ার কি করছেন? মোজাইক রোগের যে ভাইরাসটা, মোজাইক রোগের যে ভাইরাস, সেটা তিনি আবিষ্কার করছেন। অ্যাডলফ মেয়ার কি করছেন? মোজাইক রোগের ভাইরাস। এডওয়ার্ড জেনার কি করছেন? বসন্ত রোগের ভাইরাস। আইভানোভস্কি আমরা কি বলছি? তিনি, তাকে বলা হয় ভাইরাসের আবিষ্কারক। এটা অলরেডি পড়াই ফেলছি। আবিষ্কারক আইভানোভস্কি, আইভানোভস্কি। ওকে, আইভানোভস্কি। অন্য কিছু পড়ার দরকার নাই, অন্য কিছু পড়ার দরকার নাই। স্ট্যানলি অলরেডি পড়ে ফেলছি। স্ট্যানলি, তিনি প্রথম তামাক চিনো না, যেটা সিগারেট বানায়, যে তামাক, এই তামাকের যে মোজাইক ভাইরাস তিনি পৃথক করেন এবং ক্যালাসিত করেন। এই জন্য তাকে, এরপরে তিনি এগুলো নিয়ে অনেক গবেষণা করছেন। এই জন্য স্ট্যানলি সাহেবকে ভাইরোলজির জনক বলা হয়। স্ট্যানলি সাহেবকে কি বলা হয়? ভাইরোলজির জনক বলা হয়। পিরি বাউডেন পড়ানো হয়েছে, ভাইরাসের রাসায়নিক প্রকৃতি পড়াইছি। দেখো, বিজ্ঞানী তিনি কি করছেন? এইডস রোগের কারণ HIV আবিষ্কার করছে। এইডস তোমরা খুবই নাম জানো, এইডস একটা মরণ ব্যাধি। এইডস হইছে মানে সে মারা যায়, এরকম ব্যাপার। এই এইডস রোগের যে কারণ HIV, এটা কে আবিষ্কার করছেন? গ্যালো সাহেব। গ্যালো। তো এইভাবে মনে রাখবা, মানুষ কি এইডস হলে মরে গেল, এইডস হলে কি বলে? মানুষটা মরেই গেল। হ্যাঁ, এইডস হয়েছে। তাহলে এইখানে দেখো এইভাবে মনে রাখবে, তাহলে কি? এইডস রোগের কারণ HIV, এটা তিনি আবিষ্কার করছেন। হার্ভে যে ওয়াল্টার, এগুলো লাগবে না। ওয়াল্টার রিড, পিঞ্জর, এগুলো তুমি পড়তে পারো, এটা তোমাদের ইচ্ছা, বাট এটা খুবই ম্যান্ডেটরি না, মানে বাধ্যতামূলক না যে এটা পড়তেই হবে। তবে স্কুল, মানে তোমাদের কলেজ লেভেলে তোমার স্যার যদি দিতে চাই, এটা পড়তে পারো, আমি দিয়ে রাখলাম, একটু দেখে যেতে পারো। বাট আমি যেগুলো বলতেছি সেগুলো হচ্ছে মাস্ট, এগুলো মাস্ট শিখবাই। আমি এই যে দেখো, সাবিনা আক্তার, সে অলরেডি প্রশ্ন করে ফেলছে, ভাই সবগুলা কি পড়তে হবে? দেখো ভাইয়া, আগেই বলে দিছি সবগুলা তোমাকে পড়তে হবে না। আগেই বলে দিছি সবগুলা তোমাকে পড়তে হবে না, বুঝছো? সবগুলো তোমাকে পড়তে হবে না। ওকে, শেফারম্যান এন্ড মরিস, এরা সায়ানোফাজ আবিষ্কার করছেন। কি আবিষ্কার করছেন? সায়ানোফাজ। লোফ, ভাইরাসি মতবাদের প্রবক্তা। ওকে, এটাতে তো লোফের কি? লোফে বলছে ভাইরাসি মতবাদের প্রবক্তা। ভাইরাসি, এটা কে বলছেন? লোফ সাহেব বলছেন। এটা নিয়ে আরেকটু পরে আমরা বলবো যে ভাইরাসি একটা কথা উঠছিল যে ভাইরাস কি, মানে তোমার হচ্ছে, এগুলো সবাই নোট করবা, কিন্তু তোমরা সবাই নোট করে জানা। হ্যাঁ, তো একটা কথা উঠছিল যে ভাইরাস কি জড় বস্তু না জীবিত? কারণ ভাইরাসের মধ্যে জড়র মতো বৈশিষ্ট্য আছে, ভাইরাসে আবার জীবিতর মতো বৈশিষ্ট্য, জীবিত প্রাণীদের মতো বৈশিষ্ট্য আছে। তো ভাইরাস আসলে কি, এটা নিয়ে অনেক হিসেব নিকেশ উঠতেছিল। তখন বিজ্ঞানী লোভ বলছেন ভাইরাস জড় না জীবিত না, ভাইরাস মানে ভাইরাসের মতো। আচ্ছা, এখন আসো আয়তন কি বলছে। দেখো, আয়তনে আমরা যখন বলি ওর আয়তন কত, এই ভাইরাসের আয়তন গুলো 12 থেকে 300 ন্যানোমিটার। কত? 12 থেকে 300 ন্যানোমিটার। সাধারণত আমরা বলে থাকি কত? 12 থেকে 300 ন্যানোমিটার। এটা হচ্ছে ওর আয়তন। এখন এই যে আয়তন 12 থেকে 300 ন্যানোমিটার, এর মধ্যে তুমি দেখো সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে গবাদি পশুর, গবাদি মানে গরু ছাগল, গবাদি পশু মানে কি? গরু ছাগল। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। কি ভাইরাস? ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, মানে হাত, মানে মুখে এবং পায়ে তোমার এই ভাইরাস দিয়ে আক্রমণ হয়। ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। ওকে, ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। তাহলে এটাকে বলে সবচেয়ে ছোট যে ভাইরাস, সেটা কি? গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। আচ্ছা, পোলিও, এই যে আমরা এখানে দিলাম যে 300 ন্যানোমিটার, এই পোলিও ভাইরাসের আয়তন কত জানো? পোলিও ভাইরাসের আয়তন 300 ন্যানোমিটার। ঠিক আছে, পোলিও ভাইরাসের আয়তন কি? 300 ন্যানোমিটার। এতটুকু আয়তনের ব্যাপারটা বুঝলাম যে কোনটা কেন। এখন আব্দুল আলিম স্যারের বইয়ে একটা মজার তথ্য আছে। আমরা কিন্তু মেইনলি ফলো করি কোনটা বলতো? আমরা বায়োলজি ফার্স্ট পেপারে মেইনলি ফলো করব কোনটা?
আবুল হাসান স্যারের বই, এটা আমরা মেইনলি ফলো করি। এখন আসো যে যদি আমাকে বলে এই আয়তনের জায়গায়, হ্যাঁ কি বলছে এই আয়তন, যে আব্দুল আলিম স্যার বলছে উদ্ভিদের মধ্যে কিছু ছোট বড় ভাইরাস আছে, প্রাণীর মধ্যে কিছু ছোট বড় ভাইরাস, এটা তার বইয়ে আছে। সো ভাইয়া তোমাদেরকে তার বইয়ের এই বইগুলা হচ্ছে আমাদের সেকেন্ড রাইটার, মানে মেইনলি ফলো করবো আমরা আবুল হাসানের বই, আবুল হাসান স্যারের বই। তবে আব্দুল আলিম স্যারের বই থেকেও মাঝে মাঝে কিছু তথ্য লাগতে পারে, সেজন্য ভাইয়া এটা রাখছি। দেখো তোমার সবচেয়ে ছোট যে উদ্ভিদ ভাইরাস সেটা হচ্ছে স্যাটেলাইট টোবাকো নেক্রোসিস ভাইরাস। এটা আব্দুল আলিম স্যারের বই, তোমরা নোটে রেখে দিতে পারো, একটু রিডিং দিতে পারো, মানে এটা কি এক্সট্রা। দেখো আমরা যখন একাডেমিকে পড়াই আমি চাই কি তুমি একদম ওভারঅল ফুললি মানে প্যাকেজড হও, তোমার জন্য একাডেমিকেই অ্যাডমিশনের ভিত্তি গড়ে ওঠে, তুমি যেন এখন থেকে বেস্ট পড়াটা পারো, তাই না? এটাই আমরা চিন্তা করি। এজন্য তোমার জন্য ভাইয়া একদম আব্দুল আলিম স্যারের বইয়ের থেকেও যেটা ইম্পর্টেন্ট তথ্য সেগুলা ভাইয়া রেখে দিছি। ওকে, তাহলে সবচেয়ে ছোট উদ্ভিদ ভাইরাস হচ্ছে স্যাটেলাইট টোবাকো নেক্রোসিস ভাইরাস। আচ্ছা, টোবাকো মানে কি? টোবাকো মানে তামাক, ঠিক আছে, তামাক। আর নেক্রোসিস মানে একদম নষ্ট করে ফেলা। নেক্রোসিস কি? নতে নষ্ট, একদম পচায় ফেলা, মেরে ফেলা। তাহলে টোবাকোরে একদম পচায় মেরে ফেলে এরকম ভাইরাস হচ্ছে সবচেয়ে ছোট উদ্ভিদ ভাইরাস। এখন যদি বলে সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাস কোনটা, এটা হচ্ছে সাইট্রাস ট্রিস্টোজা ভাইরাস। সাইট্রাস একটু মুখস্থের জায়গা, তাহলে সবচেয়ে বড় কোনটা এভাবে মনে রাখো, সবচেয়ে বড় হচ্ছে সাইট্রাস ট্রিস্টোজা। সাইট্রাস ভাইরাস মনে রাখলেই হয়, ট্রিস্টোজা এত লাগবে না। এমসিকিউতে আসলে তুমি সাইট্রাস ভাইরাস, সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাস সাইট্রাস। সাইট্রাস কি? সাইট্রাস কোন ধরনের পদার্থকে সাইট্রাস বলে? যারা লেবু, কমলা, এগুলো সাইট্রাস, সাইট্রিক অ্যাসিড থাকে। তো সাইট্রাস। একজন বলছে ভাইয়া অণুজীব কি ভাইরাস? আমি ক্লাসের শুরুতেই বলছি ভাইয়া অণুজীব ভাইরাস না, ভাইরাস হচ্ছে অণুজীব। কি বলছি? ভাইরাস হচ্ছে অণুজীব। অণুজীব মানে যেগুলো ক্ষুদ্র জীব তাদেরকে বলে অণুজীব, বুঝছো? তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া এরা সবাই অণুজীবের আন্ডারে। আচ্ছা গেল, এরপরে আসো সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস কোনটা? ওই যে মাত্র যেটা বললাম, গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। হ্যাঁ, গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। সবচেয়ে বড় প্রাণী ভাইরাস কোনটা? গুটি বসন্তের ভিরিওলা ভাইরাস। গুটি বসন্তের ভিরিওলা ভাইরাস হচ্ছে সবচেয়ে বড় ভাইরাস, সবচেয়ে বড় প্রাণী ভাইরাস। তাহলে ভাই আমরা কি জানলাম? আমরা জানলাম সবচেয়ে ছোট উদ্ভিদ ভাইরাস স্যাটেলাইট টোবাকো নেক্রোসিস ভাইরাস, সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাস সাইট্রাস ভাইরাস, সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস ফুট অ্যান্ড মাউথ, যেটা মুখে পায়ে ঘায়ের মতো হয়, এবং সবচেয়ে বড় যেটা প্রাণী ভাইরাস সেটা হচ্ছে ভিরিওলা ভাইরাস। ওকে, এটা সবাই একটু নোট করে রাখো বা স্ক্রিনশট তুলে রাখতে পারো। স্লাইডটা তোমরা পেয়ে যাও, সমস্যা নাই, স্লাইড পাবাই। সবগুলো এগুলা পড়তে হবে। বিজ্ঞানী ভাইয়া যেগুলো বলছি এগুলা একটু দেখে যাও, এর বাইরে আচ্ছা এগুলা দেখার দরকার না। ভাইয়া যে কমন 4-5টা বিজ্ঞানী ওভারঅল বলছি এগুলা বেশি করে দেখে যাবা। ওকে, তাহলে ভাই এই স্লাইডটা তোমাদের আব্দুল আলিম স্যারের বইয়ে এগুলো আলাদাভাবে সুন্দরভাবে দেওয়া আছে। সো আমার মনে হয় একটু এটা জানা উচিত, কারণ তোমাদের সবার কাছে আলিম স্যারের বইটা থাকবে না, তোমরা হয়তো হাসান স্যারের বইটাই কিনেছো। এইবার আসি আমরা ভাইরাসের জড় বৈশিষ্ট্য। দেখো ভাইরাসের এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আমি রাখছি, অনেকগুলো বৈশিষ্ট্য এখানে আছে জড় বৈশিষ্ট্যের মধ্যে। দেখো ভাইরাস কি? অকোষীয়। ভাইরাস কি? অকোষীয়, অতি আণবিক ক্ষণিক, ওর এনজাইম নাই, ওর স্বাধীনভাবে প্রজনন ক্ষম না। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু আমাদের ইয়েতেও আসে। দেখো এটা আমাদের সিকিউ এর জন্য, হ্যাঁ কিসের জন্য? সিকিউ এর জন্য স্টার মার্ক। তো চলো আমরা এখানে একটু শিখবো। তো ভাইরাসের জড় বৈশিষ্ট্য, ভাইরাস কি বলছে? এটা অকোষীয় ও অতি আণবিক ক্ষণিক।
তাহলে ওর কোনো কোষ নাই, মানে অকোষীয় মানে কি, ওর কোনো নিউক্লিয়াস নাই, ওর কোনো সাইটোপ্লাজম নাই, ভিতরের কোনো অঙ্গাণু কিছুই নাই, এবং ও অনেক ছোট, ওকে অনেক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ওইভাবে দেখা লাগে। হ্যাঁ, অতি আণুবীক্ষণিক এটা বলছে। তাহলে অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক। 2 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, 2 নম্বর পয়েন্টে কি বলছে যে এই যে ভাইরাস, ওর কোনো বিপাকীয় এনজাইম নাই। ওর কি নাই? বিপাকীয় এনজাইম নাই। বিপাকীয় এনজাইম নাই, বিপাকীয় কোনো এনজাইম ওর নেই। বিপাক করার মতো, পরিপাক করার মতো ওর কোন ধরনের এনজাইম ওর থাকে না। আচ্ছা, 3 নম্বর কি বলছে দেখো, 3 নম্বরে বলছে যে এদের, খেয়াল করো, বিপাকীয় এনজাইম নাই। তারপরে কি, এরা স্বাধীনভাবে নিজের বিপাক করতে পারে না, কিছু নাই, আমাদের যেমন আছে। ওরা দেখো স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। স্বাধীনভাবে তার মানে ও নিজের প্রজনন নিজে কি করতে পারে না, নিজের বাচ্চা নিজে দিতে পারে না। কি বলছে? নিজের বাচ্চা নিজে দিতে পারে। এই তোমরা কিন্তু নোটগুলা করবা। তোমরা কি সবাই ডিএমসি একাডেমি গ্রুপে যুক্ত আছো? ডিএমসি একাডেমি ভাইয়াদের যে গ্রুপ, ভাইয়ার এবং হামিম ভাইয়ের এই গ্রুপে যুক্ত থাকবে, এখানে নোট জমা দিবা, ঠিক আছে? একাডেমি 27-এর এই জায়গায় তোমার ফ্রেন্ডদেরকে রাখবা ডিএমসি একাডেমিতে, এবং যারা নোট জমা দিবা তাদের মধ্যে থেকে ভাইয়া কয়েকজনকে খুবই স্পেশাল প্রাইজ দিব। সুন্দর সুন্দর করে যারা নোট জমা দিতে পারবা তাদের মধ্যে ভাইয়া মোবাইলে একটা স্পেশাল গিফট পাঠাবো। গিফট, মোবাইল রিচার্জ, এরকম একটা গিফট পাঠাবো। সো এটা সুন্দর করে নোট জমা দিবা, কিন্তু আমি দেখবো যারা এই চ্যাপ্টার দিবা তাদের থেকে ভাইয়া সুন্দর, যারা নোট করে জমা দিবা, রিভিউ দিবা কেমন লাগছে, সো তাদেরকে ভাইয়া পড়াই, মানে সুন্দরভাবে দেখাবো, মানে গিফট দিব। আচ্ছা, স্বাধীনভাবে প্রজনন ক্ষম নয়। স্বাধীনভাবে প্রজনন ক্ষম নয়, ঠিক আছে? এটা বলছে স্বাধীনভাবে সে প্রজনন ক্ষম না। স্বাধীনভাবে প্রজনন ক্ষম না মানে নিজের সন্তান নিজে বানাইতে পারে না। নিজের সন্তান সে নিজে বানাতে পারে না। 3 নম্বরে বলছে এটা। ওকে, 4 নম্বরে কি, এই ভাইরাসেরা ফিল্টার যোগ্য নয়। এদেরকে ফিল্টার করা যায় না। হ্যাঁ, ফিল্টার যোগ্য নয়, ফিল্টার করা যায় না। ওকে, দেখো এগুলো কি সব জড় বৈশিষ্ট্য। জড় মানে কি, এই যে কলম, এই যে বোর্ড, এগুলো কি জড়, মানে এদের প্রাণ নাই। তো দেখো ভাইরাস অকোষীয়, ভাইরাসের কোনো এনজাইম নাই, ভাইরাস নিজের সংখ্যা নিজে বাড়াইতে পারে, নিজের মতো করে পারে না, মানে স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, নিজে নিজের সংখ্যা বাড়াইতে পারে না, ও আরেকজনের উপরে নির্ভর করে, ফিল্টার যোগ্য নয়। তারপরে দেখো ভাইরাস একটা রাসায়নিক কণার মতো। ভাইরাস কি? একটা রাসায়নিক কণার মতো, নিষ্ক্রিয়। ও যদি একা একা থাকে ও কোনো কাজ করতে পারে না, ও আরেকজনের দেহে গেলে কাজ করতে পারে। তাহলে এই যে দেখো ভাইরাসকে কি করা যায়, দেখো ভাইরাসকে ক্যালাসিত করা যায়, ওকে ক্যালাসিত করা যায়। দেখো ওকে ক্যালাসিত করা যায়, ঠিক আছে? তারপরে কি, ওকে সেন্ট্রিফিউজ করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়। সেন্ট্রিফিউজ করা যায়। তাহলে দেখো ওকে ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, সবকিছু করা যায়, ঠিক আছে? ওকে সবকিছু করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়। এই যে দেখো ব্যাপন করা যায়, এগুলো তোমরা নোট করো, লিখে লিখে পড়লে তোমাদের একটু। ব্যাপন মানে কি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন। ব্যাপন মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন, এটাকে বলে ব্যাপন করা যায়। ওকে, 6 নম্বর পয়েন্টে আসো। 6 নম্বর পয়েন্টে আমরা আসি। আচ্ছা, ফিল্টার যোগ্য নয় মানে কি ভাইয়া? মানে ওরে ফিল্টার করা যায় না, ভাইরাসকে ফিল্টার করা যায় না। ফিল্টার মানে বুঝো না, পৃথক করা, মানে একটা জায়গা থেকে ধরো ফিল্টার করলাম, করে এটারে এখান থেকে ফিল্টার করে পরিশ্রুত করে আমি করবো, ভাইরাসকে এটা করা যায় না, এটাই বলছে ফিল্টার যোগ্য নয়। ওকে, এরপরে দেখো ওর নিজের দৈহিক বৃদ্ধি নাই। কি বলছে? দৈহিক বৃদ্ধি নাই, মানে একটা ভাইরাস ও কখনো এর থেকে বড়ই হবে না।
আমরা কি হয়, আমরা পিচ্চি ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছি, আজকে থেকে এখান থেকে আমি আরো বয়স্ক হব, আমি আরো বুড়া হব, ব্যাপারটা এমন থাকে। কিন্তু ওর কোনো দৈহিক বৃদ্ধি নাই, ওর কি নাই, দৈহিক কোনো বৃদ্ধি নাই, মানে ও বাড়বে না, একটু কাছে একটু কি এমনি আছে এমনি থাকবে, দৈহিক কোনো বৃদ্ধি নাই ওর। আচ্ছা 7 নম্বরে আসো, ওর উপরে এই ভাইরাসের উপরে কোনো অ্যান্টিবায়োটিক ঔষধ কাজ করে না। অনেকে মনে করে, নাম শুনছো অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক কিছু হলে বলে অ্যান্টিবায়োটিক খাও, অ্যান্টিবায়োটিক খাও। এই অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে, ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক ওর অ্যান্টিবায়োটিক কাজ করে না। ভাইরাসের বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। হতাশ, হ্যাঁ। এখন থেকে মেডিকেল প্রিপারেশন, তুমি এখন এটা না, তুমি 26 ব্যাচের সাথে প্রি মেডিকেলে যুক্ত হইতে পারো। 26 ব্যাচের সাথে যদি তোমার মনে হয় এখন থেকে তোমরা কেউ মেডিকেল প্রস্তুতি নিবা, তাহলে 26 ব্যাচের সাথে আমাদের প্রি মেডিকেলের ইয়েটা আছে, ওটার সাথে তুমি হইতে পারো, যুক্ত হইতে পারো, ঠিক আছে, ওটার সাথে যুক্ত হইতে পারো। বাট 25 ব্যাচের সাথে আবার যুক্ত হয় না, বেশি অ্যাডভান্স মনে হবে। 26 ব্যাচের সাথে একটু একটু রাখবা, অনেক দিন ধরে তোমার কোর্সটা থাকবে, বুঝছো। 26 ব্যাচের সাথে তোমরা চাইলে কেউ যদি মনে করো হতে পারে। আচ্ছা, তাহলে অ্যান্টিবায়োটিক কাজ করে না, অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার উপরে। ভাইরাসের উপরে তুমি অ্যান্টিবায়োটিক ইচ্ছা মতো দাও, কোনো লাভ নাই। ভাইরাসের ঔষধ আলাদা, ভাইরাসের ঔষধ আলাদা। ওকে, বুঝা গেল এতটুকু? তাহলে এইখানেও দেখো আমার সুন্দর করে স্লাইডে এই পয়েন্টগুলো আছে। তুমি যদি এই পয়েন্টগুলোর মধ্যে, আমি এগুলাই আলোচনা করছি, মেজর আলোচনাগুলো এইখানেই আছে। সো এগুলাই তোমাকে একটু পড়ে গেলে তুমি পারবা, মানে বেটার ফর ইউ, বেটার তোমার জন্য, ঠিক আছে। ওকে, দেখো এটুকু পারবা কিনা। এর আগে জড় বৈশিষ্ট্য তুলছো সবাই? জড় বৈশিষ্ট্য তুলছো? ওকে, জড় বৈশিষ্ট্য, তাহলে ওগুলো হচ্ছে এই যে আমাদের জড়, কলম টলম এগুলার মতো বৈশিষ্ট্য। এখন ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য আছে। জীবীয় বৈশিষ্ট্য মানে কি? জীবীয় বৈশিষ্ট্য মানে হচ্ছে ভাইয়া যার প্রাণ আছে, অর্থাৎ আমাদের মতো কিছু কিছু বৈশিষ্ট্য ভাইরাসেরও আছে। তার মানে ভাইরাস একই সাথে একটা কলমের মতো এই জড় বৈশিষ্ট্য আছে। দেখো এই কলম রে চাইলে তুমি ভাঙতে পারবা, যা ইচ্ছা করতে পারবা, এই কলম একটা নিষ্ক্রিয় যৌগ। তো ভাইরাসও এরকম, ভাইরাসের মধ্যে এরকম জড় বস্তুর মতো বৈশিষ্ট্য আছে। এখন ওর মধ্যে জীবীয় বৈশিষ্ট্য কি কি আছে? জীবীয় মানে যেগুলা অন্যান্য প্রাণীর মতো, যাদের প্রাণ আছে তাদের মতো কি কি বৈশিষ্ট্য আছে ভাইরাসে। তো দেখো ভাইরাসে আমাদের যদি বলে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, তাহলে আমরা তুলি ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। নাম্বার 1, ও কি করতে পারে? দেখো পোষক দেহে, ও তো আমরা কি পড়ছি একটু আগে, যে ও নিজে নিজে সংখ্যা বাড়াইতে পারে না, মানে একা একা। যেমন ধরো মানুষ কি পারে, নিজে নিজে তার সন্তান জন্ম দিতে পারে, একটা স্বামী স্ত্রী তারা নিজেরাই তাদের সন্তান জন্ম দিতে পারে, রাইট? কিন্তু একটা ভাইরাস নিজে নিজে পারে না। কিন্তু এই ভাইরাস যখন পোষক দেহে যায়, পোষক দেহে গেলে কিন্তু ঠিকই সংখ্যা বৃদ্ধি করতে পারে, মানে তার প্রজনন করাইতে পারে, সংখ্যা বৃদ্ধি হয়। কি বলছে? তার পোষক দেহে, মানে অন্যের দেহে গেলে, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার দেহে যখন ভাইরাস যাবে তখন তার সংখ্যা বৃদ্ধি হবে। কি হবে তখন? তার সংখ্যা বৃদ্ধি হবে। ওকে, পোষক দেহে কি হবে? সংখ্যা বৃদ্ধি হবে। ওকে, তারপরে কি? এই ভাইরাস দেখো পোষক দেহে মানে আরেকজনের দেহে, পোষক দেহ মানে কি? যার দেহে সে আশ্রয় নেবে, ওর দেহের ভিতরে সে সংখ্যা বৃদ্ধি করতে পারবে। আচ্ছা, তারপরে দেখো এখানে তোমাদেরকে কি বলছে, যে ভাইরাস ওর মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে। মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে। মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য, মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে। ওকে, মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, তাহলে মায়ের মতো বৈশিষ্ট্য, মায়ের মতো ব্যাপারটা থাকে। ব্যাপারটা কিরকম? মায়ের মতো। মা যেমন, মা ভাইরাস যেমন
এই ভাইরাসটাও ঠিক তেমন, মা ভাইরাস যেমন এই ভাইরাসটাও তেমন। তো এই জন্য বলা হচ্ছে যে নতুন যে ভাইরাসটা তৈরি হবে সেটা মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে। তাহলে এটা একটা জীবীয় বৈশিষ্ট্য। আমরা যেমন কি আমাদের মধ্যে ধরো বাবা মায়ের সাথে একটু মিল থাকে না, বাবা মায়ের বৈশিষ্ট্যের সাথে মিল থাকে, তো এরকম ভাইরাসের ক্ষেত্রেও দেখো নতুন ভাইরাস তার মা ভাইরাসের সাথে মিল আছে, নতুন ভাইরাস তার মা ভাইরাসের সাথে মিল আছে। তাহলে অনেকটা আমাদের সাথে মিলতেছে না, আমাদের মতো জীবিত প্রাণীদের মতো মিল আছে। আচ্ছা, তারপরে কি এই ভাইরাসের ভিতরে ভাইরাসে ডিএনএ অথবা আরএনএ থাকে, ডিএনএ অথবা আরএনএ থাকে। ভাইরাসে কি থাকে? ডিএনএ অথবা আরএনএ থাকে। ভাইরাসে ডিএনএ অথবা আরএনএ থাকে, যে কোনো একটা থাকবে, সব একসাথে আবার থাকবে না, যে কোনো। ওকে, আচ্ছা, ভাইরাস একটা বাধ্যতামূলক, দেখো তাহলে ডিএনএ আরএনএ যে ওর আছে, যে বললাম মানে ডিএনএ কিন্তু আমাদেরও আছে, আমাদের দেহে ডিএনএ আছে আরএনএ আছে, দুইটাই আছে। এন্ড ভাইরাসে দেখো ডিএনএ তো আছে অ্যাটলিস্ট, অথবা আরএনএ তো আছে, যে কোনো একটা হইলেও তো আছে, তার মানে আমাদের সাথে কিছুটা মিল আছে না, কিছুটা তো মিল আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ভাইরাস একটা বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী মানে কি? বাধ্যতামূলক মানে কি? মানে মাস্ট, ও নিজে নিজে বাঁচতে পারে না, ওর আরেকজনকে লাগবেই। তাহলে এই জন্য আমরা ওদেরকে কি বলি? বাধ্যতামূলক পরজীবী বলি। যে ওর মানে মাস্ট, ও আরেকজনের উপরে নির্ভর করে, একা একা থাকতে পারে না, একা একা থাকতে পারে না। আচ্ছা, তারপরে কি বলছে? ভাইরাসে কি ঘটে দেখো, ভাইরাসে মিউটেশন ও প্রকরণ ঘটে। আচ্ছা, এটা নিয়ে প্রকরণ ঘটে, ভাইরাসে কি ঘটে? মিউটেশন ও প্রকরণ ঘটে। তো মিউটেশন জিনিসটা কি ভাই? মিউটেশন হচ্ছে যে ওদের জিন, এই যে ভাইরাসের যে জিনের গাঠনিক পরিবর্তন, এটাকে কি বলে? মিউটেশন। জিনের গাঠনিক পরিবর্তন, জিনের গাঠনিক পরিবর্তনকে মিউটেশন বলে। তাহলে মিউটেশন কি ভাইয়া? মিউটেশন হচ্ছে জিনের গাঠনিক পরিবর্তন, এটাকে কি বলে? মিউটেশন। মিউটেশন মানে কি? মিউটেশন অর্থ কি? মিউটেশন অর্থ হচ্ছে জিনের গাঠনিক পরিবর্তন, মানে একটা জিনের গঠনের কিছু পরিবর্তন, চেঞ্জেস আসলো, এটাকে বলে মিউটেশন। ঠিক আছে, একটু ওলট পালট হইলো এদিক সেদিক, এটাকে। প্রকরণ কি? প্রকরণ কি? নিউ ভ্যারিয়েশন, ওর মধ্যে কিছু একটা পরিবর্তন আসলো, এটা আসলো, ওটা আসলো, এই পরিবর্তন আসলো, এটাকে বলে প্রকরণ। এটাকে কি বলে? প্রকরণ। নতুন মানে নতুনত্ব আসা। মনে করো ওর থেকে নতুন একটা ভাইরাস হলো, ওটা আবার আরেক রকম, ওটা থেকে আরেকটা জিনিস হলো, ওটা আবার আরেক রকম, তো এই জিনিসটা ঘটে। ঠিক আছে, এই জিনিসটা ঘটে। আচ্ছা, ফাইন। এরপরে দেখো, এটা বললাম মিউটেশন, জিনের গাঠনিক পরিবর্তন হয়, এটা মানুষেও ঘটে। আমাদের যেমন এই মিউটেশন ঘটার কারণে কি হয়? ক্যান্সার হয়। মানে দেখা গেল জিনের একটা ওলট পালট হয়ে গেছে, তাহলে ক্যান্সার হইতে পারে আমাদের। ওকে, তারপরে ওদের জিনগত পুনর্বিন্যাস ঘটে। ভাইরাসে কি ঘটে? জিনগত পুনর্বিন্যাস। ওই যে বললাম জিনের কিছু পরিবর্তন হয়, এই জিন পিছনে আগে পিছে হয়, এই জিনগত পুনর্বিন্যাস ওদের ঘটে। কি ঘটে? জিনগত পুনর্বিন্যাস ঘটে, এটার কথা বলছি। জিনগত কি ঘটে? পুনর্বিন্যাস ঘটে, কিছু কিছু জায়গায় পরিবর্তন ঘটে, কিছু কিছু জায়গার কি ঘটে? পরিবর্তন ঘটে। ওকে, আচ্ছা, তাহলে জিনগত পুনর্বিন্যাস, এই হচ্ছে জীবীয় পুনর্বিন্যাস। মানে কোন জিন, একটা জিনের জায়গায় আরেকটা জিন বসে যাবে, ওর এগুলো আমাদেরও ঘটে, অনেক প্রাণীদেরও ঘটে, যে জিনের একটার জায়গায় আরেকটা বসে গেছে, ওইটার জায়গায় আরেকটা বসে গেছে, পুনর্বিন্যাস, চেঞ্জ হয়ে যাওয়া। So this is all about ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। This is all about ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। ওকে,
ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার কিনা সবাই? গাঠনিক চেঞ্জটা আসলে কি? গাঠনিক চেঞ্জটা হচ্ছে এই যে মিউটেশনে, মনে করো একটা জিনের এরকম, ধরো একটা জিনের এরকম এইভাবে আছে, হ্যাঁ ধরো এরকম, এগুলো তোমরা এখনই তো বুঝবা না। ধরো এখানে এ বি সি ডি, এটা হচ্ছে সিকোয়েন্স একটা জিনের গঠনে। ওই যে তোমরা নিউক্লিওটাইড পড়ছো না কোষ এর গঠনের চ্যাপ্টারে, নিউক্লিওটাইড, এই যে ধরো এরকম সিকোয়েন্স আছে এ বি সি ডি, আর কোনো কারণে এই সিকোয়েন্স ওলট পালট হয়ে গেল। কি হইলো? ওলট পালট হয়ে ডি বি এ সি এরকম হয়ে গেল, ওলট পালট হয়ে গেছে। এই গঠন, এই জিনিসটাকে বলে মিউটেশন। মিউটেশন হচ্ছে এই যে গাঠনিক পরিবর্তন, মানে সিকোয়েন্সটারে ওলট পালট হয়ে গেছে, এটা বলে গাঠনিক পরিবর্তন। ঠিক আছে? হ্যাঁ, তাহলে প্রত্যেকটা লাইনে লাইনে আমরা কি ব্যাপারটা বুঝছি। ডিএনএ আরএনএ তোমরা পড়ে আসছো, কোষের গঠন চ্যাপ্টারে বলা হয়েছে ডিএনএ কি আরএনএ কি, এগুলো ছোটবেলা থেকে পড়ে আসতেছো। তো ওর এখানে যে কোনো একটা থাকে, আর বাকি সব তো অলরেডি বলে দিছি, সবকিছু আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে মিউটেশন একজন বলছিল ভাই জিনের গাঠনিক পরিবর্তন ব্যাপারটা কি, আমি বলে দিলাম যে ধরো ওর নর্মালি থাকার কথা এরকম নিউক্লিওটাইড, যে ওই যে জিনে তো এরকমই থাকে নিউক্লিওটাইড। তো ওই যে 1 নম্বর চ্যাপ্টারে পড়ছো এ বি সি ডি, ধরো এটা একটা সিকোয়েন্স, এটা ওলট পালট হয়ে গেছে ডি বি এ সি এরকম হয়ে গেছে, তখন এটাকে আমরা বলি এটা। আর প্রকরণ হচ্ছে, আবারও বলছি প্রকরণ কি ভ্যারিয়েশন, মানে ধরো আমি একরকম হয়েছি, আমার বোন একরকম হয়েছে, আমার ছোট বোন একরকম হয়েছে। হ্যাঁ, ধরো তুমি, তোমার 4 ভাই বোন, তুমি একরকম, তোমার ভাই একরকম, তোমার বোন একরকম। তো এই যে প্রকরণটা, এটাই বলছে প্রকরণ, এক একজন এক এক রকম। তো ভাইরাসেও এই জিনিসটা দেখা যায় যে একই জায়গায়, হ্যাঁ কিন্তু ওদের একই ভাইরাস একই গোত্রের, কিন্তু ওদের মধ্যে কিছু চেঞ্জ আছে, ও একরকম হয় ও একরকম হতে পারে, এই জিনিসগুলা আছে। তো ভাইরাসে এই প্রকরণটা হয়। ওকে সবাই বলো, আর কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া একাডেমিক এখানে বলো, একাডেমিকে যা ইচ্ছা বলতে পারো, সমস্যা নেই। একাডেমিক এজন্যই ইম্পর্টেন্ট যে একাডেমিকে তোমার প্রশ্নের ডিটেইল সমাধান, এত প্রশ্নের সমাধান তুমি অ্যাডমিশনে যখন যাবা, অ্যাডমিশন লেভেলে তোমাকে তো দিবে না, পড়ো এত কিছু বোঝানোর টাইম নাই। জমজ হলে তো আলাদা, জমজ তো আলাদা ইস্যু। জমজ কি আর রেগুলার? সবার কি জমজ হয়? জমজ তো রেগুলার হিসেব না, জমজের কথা আলাদা। বলো আর কোনো? মৃন্ময় সরকার বলছে জমজ হলে তো হিসাব আলাদা, ওটা ব্যতিক্রমী ব্যাপার। আর কারো কোনো কোয়েশ্চেন? বলো। ওকে, যাই হোক, কারো কোনো কোয়েশ্চেন নাই আশা রাখি। এখন দেখো, এই জন্য এখন তুমি দেখলা ভাই, আপনি এত কিছু পড়ালেন, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, এটাও মানে এগুলো কিন্তু তোমাদের রিটেনে আসে, হ্যাঁ সিকিউতে আসে, এটা ভালো করে এগুলো দেখে যাবে, স্টার মার্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এগুলো কিন্তু তোমাদের রিটেনে আসে। তো এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি এত কিছু বললেন যে ভাইরাস জীবীয় আবার জ্বরও, তো এইরকম এখন একটা প্রশ্ন এসে যায় যে ভাইরাস তাহলে কি জীবীয় না জড়ো? ভাইরাস কি জীবিত না জড়ো, কোনটা? এটা একটা প্রশ্ন দাঁড়ায়। অ্যাকচুয়ালি ভাইরাস জীবিত না জড়ো না, ভাইরাস কি? তখন লৌফ সাহেব তিনি একটা উক্তি নিয়ে আসলেন। লৌফ সাহেব কি উক্তি নিয়ে আসলেন? তিনি বললেন না, এটা কোনোটাই না, ভাইরাসই, এটা কোনোটাই না, ভাইরাসই। বুঝছো? তখন তিনি এরকম একটা বলে দিলেন যে ভাইরাস ইজ ভাইরাস, ভাইরাস কোনোটাই না, ভাইরাস ইজ ভাইরাস, ভাইরাস আলাদা একটা, ও জড়ও না জীবিত না, ওর মতো ভাইরাস ভাইরাসই। লৌফ সাহেব একটা সহজ কথা বলে দিলেন, এটা বলে তিনি বিখ্যাত হয়ে গেলেন, এটা বলেই তিনি বিখ্যাত হয়ে গেলেন। আচ্ছা, কিম বলছে, কিম সারা, সে বলছে জেনেটিক রিকম্বিনেশন আর মিউটেশন। জেনেটিক রিকম্বিনেশন আর মিউটেশন অনেকটা সেম, হ্যাঁ, তবে মিউটেশনটা একটু খারাপ দিকে আর কি, বুঝছো? মিউটেশন একটু খারাপ দিকে, মিউটেশনের ফলে একটু খারাপ হয়। ওই যে বললাম না, মানুষের যেমন ক্যান্সার হয়, একটু খারাপ দিকটা হচ্ছে মিউটেশন। ওকে, সো এইখানে দেখো ভাই অলরেডি এগুলো বলে দিছি,
এই যে দেখো এগুলো রিটেনে আসে, ভাই লেখা আছে, এগুলো রিটেনে তোমাদের জন্য বেশি আসে, স্টার মার্ক দেওয়া আছে। সো এটা ভাই অলরেডি লিখে লিখে পড়াই দিছি, সো তোমার এখান থেকে আরেকবার দেখে নিলেও স্লাইডে হয়ে যাচ্ছে। এবার আমরা আসি ভাইরাসের ভৌত গঠন, ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ, এটাও ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো আমরা আসি, তো দেখো প্রথমেই আমাকে কি বলা হচ্ছে, আমাকে বলা হচ্ছে ভাইরাসের ভৌত গঠন। তো ভাইরাসের ভৌত গঠনে কি থাকে জানো, একটা প্রোটিন আবরণ থাকে, প্রোটিন আবরণ থাকবে, প্রোটিন আবরণ প্লাস কি নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড কি আছে, ডিএনএ অথবা আরএনএ, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইরাস কি একটা প্রোটিন আবরণ থাকবে আর নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আবরণ এবং কি থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে। ওকে, এখন প্রোটিন আবরণ আর নিউক্লিক অ্যাসিড ভিতরে হয় ডিএনএ না হয় আরএনএ, এরকম থাকে। আমি এরকম একটা ইয়েতে যাই, দেখো একটা গঠনে, এটা ঠিক আছে, এটা একটা প্রোটিন আবরণ, এখানে ধরো ডিএনএ আছে, ডিএনএ এটা একটা প্রোটিন আবরণ, তাহলে প্রোটিন আবরণে এটা ঠিক আছে। তাহলে এইটা দেখো, এই যে প্রোটিন আবরণ, এইটা কি, এই যে এটা হচ্ছে ক্যাপসিড, ক্যাপসিড এটা কি প্রোটিন আবরণ, ক্যাপসিড, প্রোটিন দিয়ে তৈরি আবরণটাকে কি বলা হয়, ক্যাপসিড। আর এটা কি ডিএনএ, এটা কি ডিএনএ, ডিএনএ ঠিক আছে, ডিএনএ। ওকে, এবার আসো এই জায়গায় কি বলছে, দেখো এই যে ক্যাপসিড পুরো প্রোটিন আবরণটা, এইটার এক একটা খণ্ডকে কি বলা হয়, এক একটা খণ্ডকে বলা হয় ক্যাপসোমিয়ার। তাহলে এই ক্যাপসিড যে আবরণটা, এই ক্যাপসিড আবরণের এক একটা খণ্ডকে কি বলা হয়, ক্যাপসোমিয়ার। কি বলা হয়, ক্যাপসোমিয়ার, ঠিক আছে, এটা কি বলা হয়, ক্যাপসোমিয়ার, ক্যাপসোমিয়ার। ওকে, দেখো প্রতিটা অংশকে, ধরো এই একটা অংশ, এটাকে ক্যাপসোমিয়ার, ক্যাপসোমিয়ার এইভাবে বলা হচ্ছে। হয়েছিল, এটা হচ্ছে মেইন একটা ভাইরাসে চারপাশে এরকম প্রোটিন আবরণ ক্যাপসিড থাকে এবং ভিতরে একটা ডিএনএ অথবা আরএনএ থাকে, ডিএনএ অথবা আরএনএ থাকে, যে কোনো একটা থাকবে, দুইটা একই সাথে থাকবে না। ওকে, তারপরে কি আছে এদিকে দেখো, ওর এই জায়গায় একটা বলা হয় যে একটা লিপিডের আবরণ দেখা যায়, লিপিড, এটা সবার থাকে না, সবার থাকে না, ঠিক আছে, একটা লিপিডের আবরণ দেখা যায়, একটা লিপিডের আবরণ দেখা যায়, ঠিক আছে, একটা লিপিডের আবরণ দেখা যায়। সেটা এইভাবে না দিই, ওকে, লিপিডের আবরণ। তো এই যে লিপিডের আবরণটার কথা বললাম, এইটাকে কি বলে, এই লিপিডের আবরণটাকে বলা হয়, এইটার যে প্রতিটা ক্ষুদ্র অংশ, প্রতিটা ক্ষুদ্র অংশ, এটার বলা হয় পেপলোমিয়ার। কি বলা হয়, পেপলোমিয়ার, পেপলোমিয়ার বলা হচ্ছে। এই প্রতিটা অংশকে কি বলে, পেপলোমিয়ার, পেপলোমিয়ার। তাহলে এই যে লিপিডের প্রতিটা অংশকে, লিপিডের প্রতিটা অংশকে আমরা কি বলি, পেপলোমিয়ার বলা হয়, প্রতিটা অংশকে। এটা একটা লিপিড আবরণ, এই আবরণটা কি, এটা একটা লিপিড আবরণ, ঠিক আছে, এটা কি লিপিড আবরণ, লিপিড থাকে, লিপোপ্রোটিন থাকে, লিপিডের একটা আবরণ হচ্ছে এটা। তাহলে এটারে কি বলে, এইটার যে প্রতিটা ক্ষুদ্র অংশ, মনে করো এইটার একটা ক্ষুদ্র অংশ হচ্ছে এটা, এটা, তাহলে এটারে বলে পেপলোমিয়ার, এটারে বলে পেপলোমিয়ার, পেপলোমিয়ার, হ্যাঁ, এটা কি বলে, পেপলোমিয়ার। ওকে, পেপলোমিয়ার বলে, প্রতিটা অংশকে কি বলে, পেপলোমিয়ার। আচ্ছা, গেল।
পেপ্লোমিয়ার হয়েছে। এখন আসো যে এই জায়গাটায় এই যে লিপিড আবরণ যুক্ত, যাদের সবার তো লিপিড আবরণ থাকবে না, আমি আগেই বলছি সবার লিপিড আবরণ থাকে না, এইটুকু ভিতরের ক্যাপসিড এগুলা সবারই আছে, কিন্তু এই পেপ্লোমিয়া মানে এই যে লিপিড আবরণটা এটা সবার থাকে না। তো এই যে লিপিড আবরণ যুক্ত যে ভাইরাস, লিপিড আবরণ যুক্ত ভাইরাসকে কি বলে? লিপিড আবরণ যুক্ত ভাইরাসকে লিপো ভাইরাস বলে। কি বলে এটারে? এটা বলে লিপো ভাইরাস। লিপো ভাইরাস কি বলে এটারে? লিপো ভাইরাস। লিপিড আবরণ যুক্ত ভাইরাসকে কি বলা হয়? লিপো ভাইরাস। লিপিড আবরণ যুক্ত ভাইরাসকে কি বলা হয়? লিপো ভাইরাস। ওকে, কি বলা হয়? লিপো ভাইরাস। লিপিড আবরণ যুক্ত ভাইরাসকে আমরা কি বলি? এটাকে বলা হয় লিপো ভাইরাস। কি বলা হয়? লিপো ভাইরাস। লিপো ভাইরাস। ওকে, ওকে, এটা তাহলে লিপিড আবরণ যুক্ত ভাইরাস, এটাকে বলে লিপো ভাইরাস। কি বলে? লিপো ভাইরাস। হলো? আচ্ছা, এবার আমরা শিখব ভাইরাসের প্রকারভেদ। আমরা ভাইরাসের গঠন পড়লাম, প্রকারভেদ যেটা তোমাদের এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ কিসের জন্য? এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমত দেখো ভাইরাসের প্রকারভেদের এখানে কি বলছে। প্রথমত তোমার হচ্ছে গোলাকার ভাইরাস। গোলাকার। কোন ভাইরাসটা গোলাকার? দেখতে গোল গোল আকৃতির, আকৃতি অনুযায়ী বলছে না কোনটা গোল। তাহলে দেখো এখানে আকৃতি অনুযায়ী যে ভাইরাস গোলাকার, এটার বলে কি? এটার বলে হচ্ছে আকৃতি অনুযায়ী এটাকে বলে কারা কারা? দেখো এভাবে মনে রাখো, ডেপথ। ডেপথ। ওকে, ডেপথ। তাহলে দেখো ডেঙ্গু। কি? ডেঙ্গু। ডেঙ্গু। পিতে পোলিও। পোলিও। ইতে টিআইভি। টিআইভি। এইচতে এইচআইভি। এইচতে এইচআইভি। তাহলে ডেপথ কি মনে রাখবা? ডেপথ। ডেঙ্গু, পোলিও, টিআইভি, এইচআইভি। টিআইভি, এইচআইভি। ঠিক আছে, ডেপথ। ওকে, তারপরে আসো এখান থেকে গোলাকার গেল, তারপরে আসি দণ্ডাকার। দণ্ডাকার মানে যেটা রডের মতো। কিসের মতো? দণ্ডাকার, এরকম রড, এরকম দণ্ডাকার। তাহলে আমরা এগুলা দিয়ে মনে রাখতে পারবো তো? দেখো এই যে এইভাবে ভাইয়া একদম সুন্দর ছন্দ দিয়ে ট্রিক্স দিয়ে তোমাদের পড়াই দিলাম। হ্যাঁ, তাহলে এখন আসো দণ্ডাকার কারা, এটা মনে রাখবা কিভাবে? এটিএম। কিভাবে মনে রাখবো? এটিএম। তো দেখো এটিএম এ কি বলছে? আলফা আলফা। এটিএম এ কি? প্রথমে আলফা আলফা। আলফা আলফা। টিতে কি? টিএমভি। টিএমভি। এমতে কি? মামস। এটা ওকে। তাহলে আলফা আলফা, টিএমভি কি? টোবাকো মোজাইক ভাইরাস, আর লাস্টে হচ্ছে এমতে মামস। এমতে কি? মামস। ওকে, এমতে মামস। তাহলে গোলাকার গেল, দণ্ডাকার গেল। দণ্ডাকার গেল। এরপরে আস ঘনক্ষেত্রাকার। ঘনক্ষেত্রাকার মানে যেগুলো ঘনকের মতো, এরকম ঘনকের মতো, কিউবের মতো দেখতে। হ্যাঁ, ঘনক্ষেত্রাকার ভাইরাস কারা কারা? তাহলে ঘনক্ষেত্রাকার আমরা মনে রাখবো এইভাবে, হাভা। তা হাভা কেন? হাভা দিয়ে কি? হা, দেখো হারপিস,
হার্পিস, আর ভাতে ভ্যাকসিনিয়া। ভাতে কি? ভ্যাকসিনিয়া। ওকে, এই দুইটা ভাইরাস, হার্পিস, ভ্যাকসিনিয়া, হা ভা, এরা হচ্ছে ঘনক্ষেত্রাকার। ঘনক্ষেত্রাকার কি? হা ভা, এরা হচ্ছে ঘনক্ষেত্রাকার। আচ্ছা, তারপরে আসো কিছু থাকে ব্যাঙাচি আকৃতি। ব্যাঙাচি চিনো? এই যে এরকম ব্যাঙাচির মতো। এই ব্যাঙাচি আকৃতির যে ভাইরাস, তারা কারা? এগুলো সব হচ্ছে টি সিরিজের, T2, T4, T6, এরা হচ্ছে ব্যাঙাচি আকৃতির। তাহলে টি সিরিজের যত ভাইরাস আছে এরা হচ্ছে ব্যাঙাচির মতো, এই যে এরকম দেখতে, এই যে এটার মতো দেখতে, ব্যাঙাচি আকৃতির। এবার আসি, এইখানে বলছে তোমার কি ভাইরাস? ডিম্বাকার। এবার আসো ডিমের মতো, ডিম্বাকার ভাইরাস, ডিমের মতো। হ্যাঁ, এই যে এইভাবে ডিমের মতো ভাইরাস, ডিমের মতো। তাহলে ডিম্বাকার ভাইরাসের উদাহরণ কারা? ডিম্বাকার ভাইরাস, এটা মনে রাখো ইন্ডিয়া। কি? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া মনে রাখবা কেন? ইন্ডিয়া, ডতে ডিম্বাকার, ইনতে ইনফ্লুয়েঞ্জা। তাহলে কোন ভাইরাস? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখতে কিসের মতো? ডিম্বাকার, ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা। ওকে, ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, তারপরে আসো, ডিম্বাকার গেল, ব্যাঙাচি, ডিম্বাকার, ডিমের মতো। একটা কি? সিলিন্ড্রিক্যাল মানে সিলিন্ডারের মতো। সিলিন্ড্রিক্যাল মানে বুঝছো? সিলিন্ড্রিক্যাল। তাহলে সিলিন্ড্রিক্যাল মানে হচ্ছে এই যে এরকম সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল মানে সিলিন্ডারের মতো। তাহলে সিলিন্ডারের মতো কি? সিলিন্ড্রিক্যাল। তো এইখানে আমি একটা কথা বলি, সিলিন্ড্রিক্যালের ভাইরাস, এটা মনে রাখবা ইবোলা। কি? ইবোলা প্লাস মটরের স্ট্রিক ভাইরাস, মটরের স্ট্রিক ভাইরাস। ইবোলা প্লাস মটরের স্ট্রিক ভাইরাস, এটাকে বলে সিলিন্ড্রিক্যাল ভাইরাস। কি বলে? সিলিন্ড্রিক্যাল। দেখো, এগুলো হচ্ছে উদাহরণ। সিলিন্ড্রিক্যালটা আমরা এইভাবে এমনিই মনে রাখবে, বাকিটা সিলিন্ড্রিক্যাল। হ্যাঁ, ওকে, সিলিন্ড্রিক্যাল, মটরের স্ট্রিক ভাইরাস, ইসিম, এটা মনে রাখবা ইসিম। তাহলে সি তে সিলিন্ড্রিক্যাল, ই তে ইবোলা, মতে মটরের স্ট্রিক ভাইরাস, ইসিম। তাহলে ইবোলা, মটরের স্ট্রিক ভাইরাস, এগুলা দিয়ে আমরা মনে রাখতে পারবো। দেখো, এই পুরো জিনিসটা একদম তোমার এখন হাতের নাগালে চলে আসবে, আর কিছু নেই। এটা এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবং এইচএসসি থেকে শুরু করে কলেজ পরীক্ষা, এইচএসসি অ্যাডমিশন, যেখানেই যাও, বায়োলজি যেখানেই তোমার লাগবে, সেখানে তুমি এই জিনিস তোমার পিছু ছাড়বে না। এটা তোমার সাথে সাথে লেগে থাকবে। ইজি না? বলো, কঠিন? এগুলো পড়লে ইজি না? এই যে ভেঙে ভেঙে পড়তেছো, তোমার পড়া তো অনেক হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবার আসো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা এতক্ষণ দেখলাম আকৃতি অনুযায়ী, যে কার আকৃতি কেমন, কার ব্যাপারটা কেমন, এই অনুযায়ী, তাই না? এখন আমরা দেখব কি? এখন আমরা দেখব নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী। আমরা কি দেখব? নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী। তো নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী একটা হচ্ছে, যাদের ডিএনএ আছে তাদেরকে কি বলে? ডিএনএ ভাইরাস। যাদের ডিএনএ আছে তাদেরকে ডিএনএ ভাইরাস। যেই ভাইরাসের ডিএনএ নাই, শুধু আরএনএ আছে, তাকে কি বলবা? তাকে বলা হয় আরএনএ ভাইরাস। কি বলা হয়? আরএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। যাদের ডিএনএ আছে, যাদের ভিতরে ডিএনএ থাকে, তারা ডিএনএ ভাইরাস। যাদের ভিতরে ডিএনএ নাই, তারা আরএনএ ভাইরাস। ওকে, এখন তাহলে বুঝছো, যাদের আরএনএ আছে, ধরো এমন একটা ভাইরাস যার এখানে খালি একটা আরএনএ আছে, আবার এমন একটা ভাইরাস যার ডিএনএ আছে। এটা এখন ডিএনএ ভাইরাস আমরা কিভাবে মনে রাখবো? দেখো, ডিএনএ ভাইরাস আমরা কিভাবে মনে রাখবো? তাহলে এটা এইভাবে মনে রাখো, ইপুর ভাই টিটু,
টিপুর ভাই টিটু, টিটু ভ্যানিলা হতে হতে ফ্রান্সে ফ্রান্সে কি বলছে? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপু টিআইভি ভাই, ভাই ভ্যারিওলা, ভাই কি ভ্যারিওলা, ভ্যারিওলা টিটু 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 ভ্যানিলা ভ্যাকসিনিয়া, ভ্যানিলা কি ভ্যাকসিনিয়া ভাইরাস, দেখো ভ্যাকসিনিয়া। হতে হতেতে কি মনে রাখবা? হারপিস, হারপিস, হারপিস। আরেক হতে হতে হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি ভাইরাস। ফ্রান্সে ফুলকপি মোজাইক ভাইরাস, হতে কি ফুলকপি মোজাইক ভাইরাস, মোজাইক ভাইরাস। ওকে, এটা ফুলকপি মোজাইক ভাইরাস। আর এলো এতে অ্যাডিনো, কি অ্যাডিনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস। শুধু অনলাইনে পড়লে কি এইচএসসি টা ভালো করা যাবে? দেখো আমি একটা তোমাকে প্রশ্ন উত্তর দেই, তোমরা এটা তুলো, বাকিরা তুলো। এইচএসসি ভালো করা তো অনেক সহজ ব্যাপার বলছো, অনলাইনে পড়ে আমাদের অনেক স্টুডেন্ট ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে শুধু অনলাইনে পড়ে। গত ব্যাচে 24 ব্যাচের আমার একটা স্টুডেন্ট ছিল, তাসনিম নাম। তাসনিম মেয়েটা শুধুমাত্র তখন সে আমার একটা একাডেমিক কোর্স ছিল বায়োবস, সে বায়োবস কোর্স করছে, তারপরে টার্গেট ডিএমসি অনলাইন কোর্স করছে। সে জাস্ট এই অনলাইনে ক্লাস করে, অনলাইনে পড়াশোনা করে একাডেমিক, সে ঢাকা মেডিকেলে 65তম হয়েছে। কততম হয়েছে? ঢাকা মেডিকেলে 65তম হয়েছে। বুঝতে পারতেছো এবার? এটা হচ্ছে ব্যাপার। সো তুমি এটা খালি ভাবো না, হ্যাঁ এটা খালি ভাবো না যে ভাইয়া অনলাইনে পড়ে কি এইচএসসি ভালো তো দূরের ব্যাপার, ঢাকা মেডিকেলে চান্স পেয়ে যাচ্ছে মানুষজন অনলাইনে পড়ে। সে জায়গায় তুমি যদি বলো এইচএসসি, তো সবই সম্ভব। বর্তমান মানুষ অনলাইনে ক্লাস করে বড় বড় ডিগ্রি নেয়, জানো, বড় বড় ডিগ্রির পরীক্ষা নেয়। ওই কোচিং এ গিয়ে আর ক্লাস টাস গিয়ে করে না, অনলাইনে বসে পড়ে, বড় বড় ডিগ্রি নেয়। আমি নিজে অনলাইনে ক্লাস করি, আমার আমাদের ডিগ্রির জন্য নিজে অনলাইনে ক্লাস করি, বুঝছো, নিজে অনলাইনে ক্লাস করি। সো সবকিছু হয়। ওকে, আচ্ছা তাহলে এটা তুলছো সবাই, সবাই তুলছো? তাহলে এইগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস, নামগুলো শিখে রাখবা ধারণ দিয়ে। তো এই ডিএনএ ভাইরাসের বাইরে বাকি যত ভাইরাস তুমি দেখবা, মামস ভাইরাস, করোনা ভাইরাস, এইচআইভি ভাইরাস, যা পড়ো, টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, সব কি সব হচ্ছে আরএনএ ভাইরাস। সব কি? সব আরএনএ ভাইরাস। বুঝে গেছে? সব আরএনএ ভাইরাসের মধ্যে, সব আরএনএ ভাইরাস। ওকে, তাহলে এই ভাইরাসগুলো বাদ দিয়ে বাকি যত ভাইরাস আছে সবাই আরএনএ ভাইরাস। ওকে, এবার আসি আমরা পোষক দেহ অনুসারে। তাহলে আমরা অনেকভাবে কিন্তু ভাইরাসকে ভাগ করলাম, আকৃতি, দেখতে কোন আকৃতি সেটার অনুযায়ী আমরা ভাগ করলাম, ওর ভিতরে কি ডিএনএ আছে না আরএনএ আছে সেটার অনুযায়ী। এবার আমরা ভাগ করব হচ্ছে যে ভাইয়া ও কাকে আক্রমণ করে, কোন পোষক দেহকে আক্রমণ করে সেটা অনুযায়ী। তো দেখো পোষক দেহ অনুযায়ী আমরা বলি একটা ভাইরাস, পোষক দেহ মানে কি যেখানে আশ্রয় নেয়, একটা ভাইরাস যেখানে গিয়ে আশ্রয় নেয়, যেখানে আক্রমণ করে সেটাকে পোষক দেহ। যেমন যদি বলি উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস, হ্যাঁ মানে কি সে উদ্ভিদে আক্রমণ করছে, যারা উদ্ভিদে আক্রমণ করে তাদেরকে উদ্ভিদ ভাইরাস। যারা প্রাণী দেহে আক্রমণ করে তাদেরকে কি বলে? প্রাণী ভাইরাস, প্রাণী ভাইরাস। ওকে, প্রাণী ভাইরাস। ওকে, আবার কিছু ভাইরাস আছে যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাদেরকে কি বলে? ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ। আর যারা যারা তাহলে উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ। যারা সায়ানো মানে শৈবালকে আক্রমণ করে, শৈবাল, এই ধর নীলাভ সবুজ শৈবাল, তাদেরকে কি বলে?
সায়ানোফাজ ভাইরাস। তাদেরকে কি বলে? সায়ানোফাজ। তাদেরকে কি বলে? সায়ানোফাজ। সায়ানোফাজ। আরএনএ ভাইরাস, শোনো তুমি ডিএনএ ভাইরাস যা যা পড়ছো এর বাদে বাকি যত ভাইরাসের নাম পড়বা, যত ভাইরাস দেখবে সব আরএনএ ভাইরাস। আমি তো কয়েকটা নাম বললাম, ভ্যারিওলা, না সরি ভ্যারিওলা না, তোমার হচ্ছে মামস, করোনা, তারপরে হচ্ছে ডেঙ্গু, হ্যাঁ, তারপরে হচ্ছে এইচআইভি, এরপরে হচ্ছে টোবাকো মোজাইক, পোলিও, এগুলো সব আরএনএ ভাইরাস। এগুলো কি? সব আরএনএ ভাইরাস। ওকে, আচ্ছা এখন এই পোষক দেহ মানে কে কাকে আক্রমণ করতেছে, কে কাকে আক্রমণ করতেছে সেটা অনুযায়ী। তো দেখো এই জায়গায় আমাকে বলছে উদ্ভিদ ভাইরাস, তাহলে উদ্ভিদে কি? ধানের টুংরো ভাইরাস, ধানের টুংরো ভাইরাস, হ্যাঁ ধানে টুংরো ভাইরাস, এরকম উদ্ভিদে আক্রমণকারী কিছু ভাইরাস আছে। ধানের টুংরো ভাইরাস। প্রাণী ভাইরাস, তাহলে প্রাণী ভাইরাস কি বলছে? প্রাণীতে কারা? ভ্যারিওলা। কারা? ভ্যারিওলা, এরা পোলিও, এগুলা কি? এগুলো প্রাণী দেহে আক্রমণ করে। ব্যাকটেরিয়াতে কারা আক্রমণ করে? ব্যাকটেরিয়াকে T2 T4 এরা, এই ভাইরাসগুলা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ব্যাকটেরিয়াকে নষ্ট করে এগুলা। সায়ানোফাজ কি করে? এটার উদাহরণ কি? LPP1, LPP2, এই যে ভাইরাসগুলা এরা হচ্ছে নীলাভ সবুজ শৈবালকে আক্রমণ করে। সবুজ শৈবাল থাকে না, এদেরকে আক্রমণ করে, হ্যাঁ এদেরকে আক্রমণ করে। এই উদাহরণগুলো দেখবে বইও আছে। তবে এইটা কি ভাই অনেক ইম্পর্টেন্ট না, এটা একটু লেস ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট কোনগুলা? এইটা অনেক ইম্পর্টেন্ট, এই যে এগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এরা অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ এসবের জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। তবে ভাইয়া এইটা পোষক দেহ অনুসারে এটা 1 স্টার দিতে পারো, তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট 1 স্টার, ঠিক আছে, 1 স্টার, এর বেশি কিছু না, ঠিক আছে। তুলছো সবাই? ভাইয়া বলো, ভাইয়ারা এটা কি তুলেছেন? ডান, ওকে। এখন আসুন আমরা একটা পার্থক্য এটা শিখবো, এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। এই যে আমরা ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস নিয়ে পড়লাম, এটা ইম্পর্টেন্ট। ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, এটা রিটেনে তোমাদের এগুলো আসতে পারে। দেখো আমরা এখন ওর পার্থক্যটা যদি একটু শিখি, কি বলছে ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসের পার্থক্য। দেখো ডিএনএ ভাইরাস আমরা মাত্র পড়লাম না ডিএনএ ভাইরাস নিয়ে, আরএনএ ভাইরাস নিয়ে, হ্যাঁ পড়ছি তো। তো দেখো এই যে ডিএনএ আরএনএ এরা সাধারণত কি গোলাকার হয়, ব্যাঙাচি। ডিএনএ ভাইরাস অনেক আকৃতির হয়, আর আরএনএ ভাইরাস গুলো সাধারণত দণ্ডাকার বা সূত্রাকার, মানে সুতার মতো, এরকম সুতার মতো সূত্রাকার হয় বা দণ্ডাকার হয়। অধিকাংশ ডিএনএ ভাইরাস প্রাণীকে আক্রমণ করে। কাকে আক্রমণ করবে? প্রাণীকে। আর অধিকাংশ আরএনএ ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করবে। কাকে আক্রমণ করবে? উদ্ভিদকে। আচ্ছা নিউক্লিক অ্যাসিড এটা কি? ডিএনএ। ডিএনএ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ, আর ডিএনএ ভাইরাস প্রাণীদেরকে সাধারণত আক্রমণ করে, আরএনএ ভাইরাস উদ্ভিদ, হ্যাঁ উদ্ভিদগুলোকে সাধারণত আক্রমণ করে। আচ্ছা সূত্রক, তাহলে ডিএনএ ভাইরাসে দেখো ডিএনএটা কেমন? দ্বিসূত্রক থাকবে, দ্বিসূত্রক, কিছু ক্ষেত্রে একসূত্রক, ব্যতিক্রমী কিছু আছে, এটা আমি দেখাবো। আর নরমালি আরএনএ কি? একসূত্রক, তবে কিছু ব্যতিক্রম আছে যাদের দ্বিসূত্রক আরএনএ থাকে, ধানের বামন ভাইরাস, রিও ভাইরাস, এদেরকে, ঠিক আছে। আর এইখানে কি যেমন একসূত্রক ডিএনএ কই পাওয়া যায় জানো? একসূত্রক এটা হচ্ছে পার্ভোভিরিডেই। কোন গোত্রে? পার্ভোভিরিডেই, এটা ব্যতিক্রম। পার্ভোভিরিডেই এই গোত্রের ভাইরাস কি ডিএনএ একসূত্রক। ডিএনএ নরমালি ডিএনএ কি আমরা জানি দ্বিসূত্রক থাকে, এরকম। তো পার্ভোভিরিডের ভাইরাসটা কি?
একসূত্রক, পার্ভোভিরিডাই ভাইরাস একসূত্রক। আর এই যে আমার বলছে নরমালি আরএনএ কেমন একসূত্রক, তবে ব্যতিক্রম আছে যেখানে দ্বিসূত্রক আরএনএ দেখা যায়, মানে উল্টা। তাহলে এইটা কাদের দ্বিসূত্রক আরএনএ? এই যে যেমন এই যে ধানের বামন রিও ভাইরাস, তো এটা এরা কোন গোত্রের? এরা হচ্ছে রিওভিরিডেই, রিওভিরিডেই, ঠিক আছে। তাহলে রিওভিরিডেই গোত্রের এই যে ভাইরাসের আরএনএ দ্বিসূত্র, মানে একটা উদ্ভট ব্যাপার। হ্যাঁ, এরা দেখো ব্যাকটেরিওফাজ, মানে যারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ফাজ মানে কি ধ্বংস করা, তাহলে যারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে বলে ডিএনএ ভাইরাস, যারা এই সবুজ শৈবালকে ধ্বংস করে তাদেরকে বলে আরএনএ ভাইরাস। তাদেরকে কি বলে? আরএনএ ভাইরাস। ভাই আমাদের এই সাইকেল শেষ হলে না, তোমাদের অণুজীব শেষ হলেই আমরা তারপরে অণুজীবের পরেই আমরা একটু পজ রাখবো, আমরা তোমাদের সাইকেল 2 শুরু করব, যেখানে জুওলজি পড়াবো, কারণ তোমাদের ওই চ্যাপ্টার গুলাও লাগবে, বুঝছো? সাইকেল 2 এর ওই চ্যাপ্টার গুলো কিন্তু তোমাদের লাগবে, এই জন্য আমরা জুওলজি পড়ানো শুরু করে দিব তোমাদেরকে। ওকে, বলো। ওকে, তাহলে এটা গেছে, তাহলে ব্যাপারটা বুঝছো সবাই? এটা ক্লিয়ার কিনা? আমি আবারও বলি, দেখো নরমালি ডিএনএ এর ভাইরাসের ডিএনএ কেমন হয়? দ্বিসূত্রক না? এরকম দ্বিসূত্রক, এরকম দ্বিসূত্রক। আরএনএ কেমন হয়? একসূত্রক, একটা সুতার মতো। কিন্তু কিছু ব্যতিক্রমী দেখা যায় যেখানে ডিএনএটা একসূত্রক ডিএনএ, মানে উল্টাটা। তাদের ক্ষেত্রে এই যে M13 কলিফাজ, এটা হচ্ছে পার্ভোভিরিডেই গোত্রের, মানে উদাহরণ এটা, ঠিক আছে M13। আর যদি বলে গোত্র, কোন গোত্রের ভাইরাস এর ডিএনএ একসূত্রক, সেটা হচ্ছে পার্ভোভিরিডেই। আবার তোমার নরমালি আমরা বলছি কি আরএনএ ভাইরাস কি, ওর আরএনএ একসূত্রক, এরকম একসূত্রক। কিন্তু এই রিওভিরিডেই ওর আরএনএ আবার দ্বিসূত্রক। ওর আরএনএ কেমন? দ্বিসূত্রক, মানে একটা ব্যতিক্রমী ব্যাপার। এদের উদাহরণ কি? রিও এবং বামন, ধানের বামন ভাইরাস এবং রিও ভাইরাস, এরা হচ্ছে এটার উদাহরণ, ঠিক আছে? এটা আচ্ছা, তারপরে এখানে কি দেখো, এনভেলপ হচ্ছে ওই যে লিপিডের আবরণটা। এনভেলপ কি? এনভেলপ হচ্ছে লিপিড আবরণ। হ্যাঁ, এনভেলপ জিনিসটা কি? ওই যে লিপিড আবরণ, অতিরিক্ত একটা আবরণ আমরা পড়ছিলাম যে ভাইরাসে অনেক সময় থাকে, এই লিপিড আবরণটা সাধারণত থাকে, আর আরএনএ ভাইরাসে সাধারণত এই লিপিড আবরণ থাকে না, ঠিক আছে? ওর এখানে লিপিড আবরণ থাকে না, ওর এখানে লিপিড আবরণ থাকে, ঠিক আছে? তাহলে লিপিড আবরণের উপরে, লিপিড আবরণ থাকলে একটা, না থাকলে আরেকটা, তাহলে লিপিড আবরণের উপরে আমার এই জিনিসটা নির্ভর করতেছে। ওকে, লিপিড আবরণ। ওকে, গেল। তাহলে এবার আমরা শিখবো ইমার্জিং ভাইরাস নিয়ে। কি নিয়ে শিখবো এবার? ইমার্জিং ভাইরাস। তাহলে ইমার্জিং ভাইরাসকে এটা দিয়ে আমরা আজকে শেষ করব, ইমার্জিং ভাইরাসের টপিকটা দিয়ে আমরা আজকে শেষ করব এখানে, ঠিক আছে? ইমার্জিং ভাইরাস দিয়ে, সমস্যা নেই। আচ্ছা দেখি, আরেকটু পড়াইলে ভালো লাগতো, বাট ভাইয়ার আবার ভার্সিটি কোর্সে ক্লাসেস, তো এত বেশি লেন্দি করবো না। মঙ্গলবারে আমরা একটু 1.5 ঘন্টা পড়াবো, মঙ্গলবারে। আজকে একটু রিল্যাক্স, প্রথম পর্ব। এখন দেখো ইমার্জিং ভাইরাস কি? ইমার্জিং ভাইরাস হচ্ছে যে ভাইরাসগুলা তাদের পোষক দেহ পাল্টায়। মানে ধরো একবার মানুষে ছিল, তারপরে আবার গরু ছাগলে গেছে, অথবা ছিল গরু ছাগলে মানুষে চলে আসছে, অথবা ছিল বানরের মানুষে চলে আসছে, বানর থেকে মানুষে এই ভাইরাস চলে আসছে, আবার ধরো ছিল হাঁস মুরগির, ওইখান থেকে মানুষে চলে আসছে। এইরকম যে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে যে ভাইরাস যায়, এদেরকে বলে ইমার্জিং ভাইরাস। তাহলে কিছু ভাইরাস থাকে কি, এরা দেখা গেল অন্য প্রাণীতে আক্রমণ করতেছিল, এরপর ওইখান থেকে চলে আসে। যেমন করোনা কি হয়েছে, ছিল বাদুরের, ওইখান থেকে চলে আসলো মানুষের। তো এইগুলাকে আমরা বলি কি? ইমার্জিং ভাইরাস। এদেরকে আমরা কি বলি বলতো ভাইয়া? এদেরকে আমরা বলে থাকি ইমার্জিং ভাইরাস। তাহলে পোষক দেহ পাল্টায় যারা, তাদেরকে বলা হয় ইমার্জিং ভাইরাস। যেমন দেখো এখানে সিতে করোনা, সিতে কি? করোনা ভাইরাস। এইচতে কি? HIV ভাইরাস, HIV ভাইরাস। ইতে কি?
ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাস। এন তে কি নাইল ভাইরাস, এন তে কি নাইল ভাইরাস। এস তে কি সার্স ভাইরাস, এস তে কি সার্স ভাইরাস। ঠিক আছে, তাহলে করোনা, এইচআইভি, ইবোলা, নাইল, সার্স, এই জিনিসটা মাথায় রাখবা। হ্যাঁ, ওকে, সার্স। তাহলে আমরা এই ভাইরাসগুলো এটাকে মনে রাখবো চেন্স, চেন্স, চেন্স। তাহলে করোনা মানে বা কোভিড, তারপরে এইচআইভি, ইবোলা, নাইল, সার্স। এখানে এই প্রত্যেকটা ভাইরাসই এদেরকে বলে ইমার্জিং ভাইরাস। তার মানে এরা একটা দেহ থেকে আরেকটা দেহ পাল্টাইছে, একটা দেহ থেকে আরেকটা দেহে পাল্টায় গেছে। বুঝছো, এদেরকে এজন্য কি বলে ইমার্জিং ভাইরাস। মনে থাকবে এই উদাহরণগুলা। এই উদাহরণটাও কিন্তু তোমাদের ইয়েতে অনেক আসে, এই উদাহরণটাও তোমাদের ইয়েতে অনেক আসে। ওকে, এটাও তোমাদের আসে, প্রচুর আসে, এটা ভালো করে মনে রাখো। তাহলে ভাইয়া লিখে ফেলো, ভাইয়ের সাথে সাথে ইমার্জিং ভাইরাস কারা কারা তোমরা লিখো তো দেখি, বলো ইমার্জিং ভাইরাস কারা কারা। জেসমিন জাহাঙ্গীর বলছে ভাই আমাদের এই সাইকেল শেষ হলে কি জুওলজি শুরু করবেন? ইয়েস, তোমাদের এই সাইকেল শেষ হলে জুওলজি শুরু করব। সবাই লিখে ফেলো ভাইয়ের সাথে, এখানেই লিখে ফেলো চেঞ্জ, করোনা, এইচআইভি, ইবোলা, নাইল, সার্স। লিখে ফেলো এখানেই সবাই। এরা ইমার্জিং, ইমার্জ, ইমার্জ মানে কি একটা থেকে বের হইলো, একটা থেকে বের হয়ে আরেকটায় যাওয়া, ইমার্জ, একটা থেকে বের হইছে, ইমার্জিং ভাইরাস। মানে ওরা একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এটাকে বলে ইমার্জিং ভাইরাস। ওকে, ওকে, গুড, গুড, ঠিক আছে। তাহলে এতটুকু থাকুক, আমাদের মঙ্গলবার আবার পর্ব 2 দেখা হবে বাকি টপিক। এভাবে ভাইরাস টপিকটা বড়, বাকিগুলা মোটামুটি, ভাইরাস টপিকটা একটু বড়। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা বাকিটা শিখে ফেলবো। নেক্সট ক্লাসে আমরা ভাইরাসের বাকি প্রায় 1.5 ঘন্টার মতো, নেক্সট ক্লাসে এনার্জি নিয়ে আসবা। হ্যাঁ, নেক্সট ক্লাসে আর একটু লম্বা ক্লাস হবে, 1.5 ঘন্টার উপরে একটু ক্লাস হবে। ওকে, আজকে এতটুকু, টাটা।